সবাইকে স্বাগতম। আজকের এই এক্সপ্লেনারে আমরা মিন্না নো নিহোঙ্গোয়ের লেসন 6 নিয়ে একটা দারুণ ফিল্ড অবজারভেশন বা মাঠ পর্যায়ের গবেষণায় ডুব দেব। আমাদের গাইড হিসেবে আছেন সাইতামা ইউনিভার্সিটির গবেষক ও মারুসান। তার চোখ দিয়েই আজ আমরা জাপানি ভাষার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি খুব সহজে বুঝে নেব। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই যাত্রায় হেকারি নিহঙ্গো কিজোনাইয়ের নান্দনিক পরিবেশটা কিন্তু একেবারে পারফেক্ট। এর মানেই হল জাপানি ভাষার মাধ্যমে সুদৃঢ় এক বন্ধন তৈরি করা। সানরাইজ রেড, মিডনাইট ব্লু আর সাকুরা পিঙ্কের ছোঁয়ায় তৈরি এই ঐতিহ্যবাহী জাপানি উকিওই স্টাইলের শান্ত পরিবেশে শেখার অভিজ্ঞতাটা আজ সত্যিই দারুণ হতে চলেছে। তো এই গবেষণার মূল চরিত্রদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। গবেষক ওমারু সান আজ যাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সে হল ইমন সান। ইমন একজন বাংলাদেশি তরুণ যে জাপানে পড়াশোনা করছে এবং নিজের দৈনন্দিন জীবনটা দারুণভাবে গুছিয়ে নিচ্ছে। ইমনের সকালের বাজার করা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়া, এই একেবারে বাস্তব জীবনের রুটিনগুলো দেখতে দেখতে আজ আমরা জাপানি গ্রামারের আসল ম্যাজিকটা ধরে ফেলব। আজকের আলোচনার বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১. লেসন ৬, দৈনন্দিন কাজকর্ম। ২. বস্তু এবং স্থান। ৩. কাজ এবং প্রশ্ন। ৪. বিনয়ী আমন্ত্রণ ও প্রস্তাব এবং সবশেষে ৫. সাধারণ ভুল ও টিপস। ব্যাস, এই হলো আমাদের আজকের প্ল্যান। চলুন আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক। লেসন ৬, দৈনন্দিন কাজকর্ম। আচ্ছা, ইমনের সারাদিনের রুটিনটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে সকালে ঘুম থেকে ওঠা, সন্ধ্যায় বন্ধুদের সাথে ডিনার বা আড্ডা দেওয়া, জাপানে সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে কিন্তু এই বেসিক কাজগুলো খুব গুছিয়ে বলতে পারাটা ভীষণ জরুরি, তাই না? এগুলোই আসলে জাপানি ভাষায় সাবলীলভাবে কথা বলার একদম প্রথম ধাপ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, বস্তু এবং স্থান। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো ও পার্টিকল। যখনই কোনো কাজ বা অ্যাকশন কোনো নির্দিষ্ট বস্তুর উপর করা হয়, তখন ঠিক সেই বস্তুটার পরেই এই ও বসে। এটা মূলত বাক্যের ডিরেক্ট অবজেক্টকে বোঝায়। আর একটা ব্যাপার খুব সাবধানে মনে রাখতে হবে, এর বানান ইংরেজিতে WO হলেও উচ্চারণ কিন্তু সব সময় ও হবে। আর হ্যাঁ, এই পার্টিকেলটিকে অন্য কোনো ভাষায় সরাসরি অনুবাদ করার চেষ্টা একদমই করা যাবে না। বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখলে কেমন হয়? ধরা যাক ইমন সান স্থানীয় একটা ভাতের হোটেলে বসে বলছে, ওয়াতাশিওয়া গোহানো তাবেমাসু, মানে আমি ভাত খাই। এখানে খাওয়ার কাজটা সরাসরি ভাত বা গোহানের উপর হচ্ছে, তাই গোহানের ঠিক পরে ও বসেছে। খুব সিম্পল, তাই না? এর পরেই আসে দে পার্টিকেলের কথা। কোনো কাজ ঠিক যে জায়গাটায় বসে করা হচ্ছে, সেই জায়গার নামের পরেই দে পার্টিকেল বসাতে হয়। মনে আছে তো ৫ নম্বর লেসনে আমরা গন্তব্য বোঝাতে এ বা নি শিখেছিলাম, সেগুলোর সাথে কিন্তু এটাকে গুলিয়ে ফেললে চলবে না। দে মানেই হল কাজ ঘটার নির্দিষ্ট স্থান। যেমন ধরুন, এমন সান এখন ট্রেন স্টেশনে কেনাকাটা করছে। সে বলছে একিদে শিনবুন ও কাইমাসু, মানে স্টেশনে সংবাদপত্র কিনে। এখানে একি বা স্টেশন হল সেই জায়গা যেখানে কাজটা হচ্ছে, তাই তার পরে বসেছে দে। আর শিনবুন বা খবরের কাগজ হল সেই বস্তুটা, তাই তার পরে বসেছে ও। একদম জলের মতো পরিষ্কার। চলুন এবার আমাদের তৃতীয় সেকশনটা দেখে নিই, কাজ এবং প্রশ্ন। ওমারু সানের রিসার্চ নোট ঘাটলে দেখা যায় শিমাসু বা করা ভার্বের ব্যবহারটা কত চমৎকারভাবে গোছানো। বাস্তব জীবনে এটাকে মূলত ৩টা ক্যাটাগরিতে ফেলা যায়। যেমন খেলাধুলার ক্ষেত্রে সাক্কাও শিমাসু, মানে ফুটবল খেলা। আবার কোনো সামাজিক অনুষ্ঠানে পাতিও শিমাসু, মানে পার্টি করা। আর পেশাগত বা দায়িত্বমূলক কাজে সুকুদাইও শিমাসু, অর্থাৎ হোমওয়ার্ক করা। মানে বুঝতেই পারছেন, শুধু এই একটা ভার্ব দিয়েই সারাদিনের বিশাল একটা অংশ কভার করে ফেলা সম্ভব। এখন কারো বর্তমান বা ভবিষ্যতের প্ল্যান যদি জানতে চাই, তাহলে কি বলবো? এর জন্য খুব দরকারি একটা ফরম্যাট হলো নানি ও শিমাসুকা। এর মানে হলো কি করবেন বা কি করছেন। জাপানিদের দৈনন্দিন আড্ডায় বা ফর্মাল কথায় এটা কিন্তু প্রচুর ব্যবহার হয়। যেমন ধরা যাক ওমারু সান ইমনকে জিজ্ঞেস করছে, আশিতা নানি ও শিমাসুকা, আগামীকাল কি করবেন? তখন ইমন সান খুব হাসি মুখে উত্তর দিচ্ছে, টেনিস ও শিমাসু, আমি টেনিস খেলব। ছোট্ট, সুন্দর আর একদম টু দ্য পয়েন্ট একটা কথোপকথন। আমাদের পরবর্তী সেকশন ৪,
বিনয়, আমন্ত্রণ ও প্রস্তাব। জাপানি সংস্কৃতির একটা বিশাল অংশ জুড়ে আছে তাদের ফর্মাল এটিকেট বা শিষ্টাচার। কাউকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তাদের একটা চমৎকার নিয়ম আছে। প্রথমে খুব বিনয়ের সাথে কথা শুরু করতে হয়, এরপর কোনো ধরনের চাপ না দিয়ে একটা নেতিবাচক বা নেগেটিভ প্রশ্ন করতে হয়, যাতে অপর পাশের মানুষটি খুব সম্মানের সাথে চাইলে না বলতে পারেন বা একটা আউট পান। এখন প্রশ্ন হলো, নেগেটিভ প্রশ্ন আবার বিনয়ী হয় কিভাবে? এইখানেই আসে মাসেনকায়ের ব্যবহার। কাউকে কোনো কিছু করার জন্য ইনভাইট করতে এই নেতিবাচক প্রশ্নবোধক রূপটা ব্যবহার করা হয়। সরাসরি চলুন এটা করি না বলে খুব মার্জিতভাবে নিজের ইচ্ছাটা প্রকাশ করা হয় এতে। এর সবচেয়ে বড় সুবিধা হল, অপর ব্যক্তি যদি ব্যস্ত থাকেন তিনি খুব সহজেই প্রস্তাবটা এড়িয়ে যাওয়ার সুযোগ পান, ফলে কেউই কোনো অস্বস্তিতে পড়েন না। একটু কল্পনা করা যাক, ইমন সান দারুণ একটা ক্যাফেতে তার নতুন এক জাপানি বন্ধুকে খুব বিনয়ের সাথে বলছে, ঈশ্বনী ওচাও নমিমাসেনকা, একসাথে চা পান করবেন কি? এই বাক্যটার প্রকাশভঙ্গি এতটাই মিষ্টি আর মার্জিত যে নতুন কারোর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য এর চেয়ে নিখুঁত উপায় আর হতেই পারে না। অন্যদিকে মা শৌয়ের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। আগেরটার সাথে এর মূল পার্থক্য হল, যখন দুই পক্ষ কোনো একটা ব্যাপারে আগে থেকেই একমত থাকে অথবা বেশ একটা স্বতঃস্ফূর্ত ঐক্যের ডাক দেওয়া হয়, তখন এটা ব্যবহার করতে হয়। এর মানে হল, চলুন করি। এখানে কোনো দ্বিধা বা সংকোচ নেই, বরং আছে ভরপুর আত্মবিশ্বাস আর উৎসাহ। যেমন ধরুন, ইমন আর তার বন্ধুরা মিলে অনেকক্ষণ ধরে একটানা পড়াশোনা করছে। সবাই এখন বেশ ক্লান্ত। তখন ইমন সবাইকে একটু চাঙ্গা করতে বলছে, চত্বইয়াসুমি মাসো, চলুন একটু বিশ্রাম নিই। একসাথে কোনো কাজ শুরু বা শেষ করার জন্য এটা সত্যিই একটা দারুণ মাধ্যম। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে, সেকশন 5, সাধারণ ভুল ও কিছু জরুরি টিপস। নতুন শিখতে গিয়ে যে ভুলটা সবচেয়ে বেশি হয় সেটা হলো দে পার্টিকলকে অবজেক্টের পরে বসিয়ে ফেলা। কিন্তু আসল নিয়মটা একদম মাথায় গেঁথে নিতে হবে। বস্তুর পরে সবসময় বসবে ও, আর কাজ ঘটার জায়গার পরে বসবে দে। ইমন স্যান ঠিক যেভাবে এই নিয়মগুলো ফলো করে, এটা আয়ত্ত করতে পারলেই জাপানি ভাষা বলাটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। আরেকটা কনফিউশন তৈরি হয় মাসেনকা আর মাসৌ এর মধ্যে। মনে রাখতে হবে, কাউকে প্রথমবার ইনভাইট করার সময় মাসেনকা বলাটা অনেক বেশি বিনয়ী, কারণ এতে না বলার সুযোগ থাকে। আর মাসৌ তখনই বলা উচিত যখন ধরে নেওয়া হচ্ছে যে উত্তরটা হ্যাঁ হবে, অথবা দুইজনের মধ্যে আগে থেকেই বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আজকের এই দারুণ এক্সপ্লেনারের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। আশিতা নানি ও সীমাশুকা, আগামীকাল দিনটা কেমন কাটবে? আশা করি আজকের শেখা এই দারুণ নিয়মগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগানো শুরু হবে এখন থেকেই। জাপানি ভাষা শেখার এই চমৎকার যাত্রায় হিকারি নিহঙ্গো কিজুনার সাথেই থাকার আমন্ত্রণ রইল। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি।